বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ের একটা গরুর অসুস্থতা নিয়ে, যার নাম লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস। এটি মূলত খুব মারাত্মক একটি সমস্যা। অনেক গরু বাছুর মারা যাচ্ছে এই রোগে আক্রান্ত হয়ে। তো এটা নিয়ে পূর্বে আমি একটা ভিডিও করেছি, সেটাতে হোমিও চিকিৎসা সম্পর্কে বলেছি কী কী ওষুধ কখন খাওয়া যেতে পারে। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব যে এটাতে কিভাবে এই রোগটার কেমন লক্ষণ, কেমন এই রোগটা ছড়ায়, কিভাবে এটা আমরা প্রতিকার করতে পারি, কিভাবে এই বিষয়গুলো নিয়ে। তো লাম্পি স্কিন ডিজিজটা এটা মূলত আলেকজান্ডার অ্যাট আল 1957 সালে দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশ থেকে এই ভাইরাস আবিষ্কার করেন, যাকে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস, সংক্ষেপে LSDV বলা হয়। এটা মেইনলি আফ্রিকার জঙ্গলে থেকেই আশপাশের প্রদেশগুলোতে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এটি মূলত পক্স ভাইরাস বা লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসজনিত রোগ। ছাগল ও ভেড়ার পক্স ভাইরাসের সাথে এই ভাইরাসের খুবই সাদৃশ্য পাওয়া যায়। এটা অনেকটা পক্সের মতোই। এই ভাইরাস শুধু গরু ও মহিষে ছড়াতে পারে। ছাগল ও ভেড়া পক্স ভাইরাসে আক্রান্ত হলেও সাধারণত লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয় না। তো এই লাম্পি স্কিন এই ভাইরাসটা শুধুমাত্র এই রোগে আক্রান্ত হয় গরু এবং মহিষ, ছাগল ভেড়া এগুলোতে হয় না। মানুষও এই রোগে আক্রান্ত হয় না। এই রোগটি প্রধানত জুলাই, আগস্ট এবং ফেব্রুয়ারি মাসে দেখা যায়। আমাদের যারা গরু লালন পালন করি তাদেরকে অবশ্যই এই সময়টা মনে রাখতে হবে যে এই লাম্পি ভাইরাসটা অ্যাটাক করে জুলাই, আগস্ট এবং ফেব্রুয়ারি মাসে। এই 3টা মাস আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। মারাত্মকভাবে আক্রান্ত প্রাণীদের সম্পূর্ণ পুনরুদ্ধার করতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তো এই রোগে যদি কোনো গরু আক্রান্ত হয়, এটা সারতে কিন্তু বেশ সময়ের প্রয়োজন হয়। তবে যেগুলো মারাত্মকভাবে আক্রান্ত হবে সেগুলো পুরোপুরি সারতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। আর অল্প অসুস্থতা হলে সেগুলো হয়তো একটু তাড়াতাড়ি সারানো সম্ভব হতে পারে। তো এই রোগের লক্ষণ কেমন? এই লাম্পি স্কিন ডিজিজের লক্ষণ: লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায়। তাহলে প্রথমে তাকে জ্বর দেখা দিবে এবং গরু খাইতে চাবে না। জ্বরের সাথে নাক মুখ দিয়ে লালা বের হবে, পা ফুলে যায়, 2 পায়ের মাঝে পানি জমে, অর্থাৎ ওলানের দিকে অথবা শিনের দিকে ঝুলে যায়, পানি জমে ফুলে ওঠে। পশুর শরীরের বিভিন্ন জায়গায় চামড়া পিণ্ড ধারণ করে। চামড়ার পিণ্ড বলতে অর্থাৎ টিউমারের মতো গুটি গুটি বের হয়, লোম উঠে যায়, অনেক সময় ছিলে যাওয়ার মতো, এবং ক্ষত সৃষ্টি হয়, ঘায়ের সৃষ্টি হয়। এমনকি আর এই ক্ষত থেকে শরীরের অন্যান্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে। এই ক্ষতটা শুধু এক জায়গায় হলে সেটা কিন্তু পুরো শরীরেই ছড়ে যায় এবং এই ক্ষত স্থান থেকে অনেক সময় রক্তপাত হতে পারে। শরীরের কোথাও কোথাও আবার ফুলে যেতে পারে। সেই ফুলুটা ফেটে ওখান থেকে মাংসর টুকরো বের হইতে পারে। সেখানে ঘা হবে, সেখান থেকে পুঁজ বের হবে, দুর্গন্ধযুক্ত পুঁজ বের হইতে পারে। পাকস্থলী বা মুখের ভিতরেও সৃষ্টি হতে পারে। এখানে যদি সৃষ্টি ক্ষত হয় তাহলে সেই ক্ষেত্রে গরু পানি খাইতে অনীহা তৈরি হয় এবং খাদ্য গ্রহণ কমে যায়। সে পানি খেতে চায় না, খাবার খেতে চায় না। তাহলে আমরা বুঝতেছি এই সমস্যাটা শুধুমাত্র গরুর বাহিরেই হবে এমনটা না, তার মুখের ভিতরেও হইতে পারে, গলায় হইতে পারে, পাকস্থলীতে হইতে পারে, যার ফলে খুব মারাত্মক আকার এই সমস্যাটা। এই রোগটা হইলে বা হওয়ার আগে আমাদের অনেক কিছু করণীয় আছে, সেগুলো সম্পর্কে আমরা এখন জানব যে এই রোগটা আসলে ছড়ায় কিভাবে। এই রোগ আক্রান্ত গরু থেকে বিভিন্ন উপায়ে অন্য গরুতে ছড়িয়ে পড়ে। একটা গরু আক্রান্ত গরুর আশপাশে অন্য গরু থাকলে সেগুলোতে বিভিন্নভাবে ছড়িয়ে পড়তে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য মাধ্যম হলো মশা ও মাছির আক্রমণ। এটা মশা এবং মাছির মাধ্যমেই সবচেয়ে বেশি আক্রমণ ছড়িয়ে পড়ে এক গরু থেকে আরেক গরুতে। মশা ও মাছিকে এই ভাইরাসের প্রধান বাহক হিসেবে দায়ী করা হয়। অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমেও এই ভাইরাসটি ছড়াতে পারে। শুধু মশা মাছি না, অন্যান্য কীটপতঙ্গ কিছু কিছু আছে যেগুলো এক গরুকে কামড়ায় পরে আবার আরেক গরুতে যায়, এগুলোর মাধ্যমেও এই ভাইরাসটা ছড়ায়। আক্রান্ত গরুর লালা গরুর খাবারের মাধ্যমে
এবং খামার পরিচর্যাকারী ব্যক্তির কাপড়ের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়াতে পারে। এমনকি আক্রান্ত গরুর লালার মাধ্যমে এই রোগটা ছড়াইতে পারে। যেমন আমরা দেখা যাচ্ছে যে একই পাত্রে অনেকগুলো গরুর খাবার দিচ্ছি, যেখানে রোগে আক্রান্ত গরু খাচ্ছে বা অন্য গরু খাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে এক গরু খাওয়া শেষ হলো, ওই খাবার আবার অন্য গরুকে দেওয়া হচ্ছে, অথবা যে পরিচালনা করছে আক্রান্ত গরুর লালা তার শরীরে কাপড়ে লাগলো, এই লালার মাধ্যমেও দেখা যাচ্ছে আবার ভালো গরুর কাছে এই জীবাণুটা যাইতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আক্রান্ত গাভীর দুধেও এই ভাইরাস বিদ্যমান। যে গরুর দুধ গাভী হবে, সেই গাভী যদি আক্রান্ত হয় তার দুধেও এই ভাইরাসটা বিদ্যমান থাকবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই আক্রান্ত গাভীর দুধ খেয়ে বাছুর আক্রান্ত হতে পারে, ফলে এই দুধ কখনোই বাছুরকে খাওয়ানো যাবে না। আক্রান্ত গরুর দুধ বাছুরকে খাওয়ানো যাবে না। আক্রান্ত গাভীর সিরিঞ্জ ব্যবহার করে এই গরুর বিভিন্ন গরু ছাগলে টিকা দেয়। একই সিরিঞ্জ আক্রান্ত গাভীর গরুর এক সিরিঞ্জ দিয়ে ব্যবহার করে ওইটা আবার অন্য ভালো গরুতে যদি ব্যবহার করা যায়, এর মাধ্যমেও রোগ ছড়াইতে পারে। এতেও সিরিঞ্জের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ে। আবার ভাইরাসে আক্রান্ত ষাঁড়ের সিমেন্ট প্রজননে ব্যবহার করলেও এ রোগ ছড়িয়ে পড়ে। তাই এই ছড়িয়ে পড়ার বিভিন্ন কৌশল আমরা জানলাম। এখন এই রোগগুলো থেকে আমরা প্রতিকার কিভাবে হইতে পারে বা করতে পারি সে বিষয়ে একটু আলোচনা করব। প্রতিকার করব আমরা, যেমন খামারের ভিতরের এবং আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মশামাছির উপদ্রব কমিয়ে রোগ নিয়ন্ত্রণ করা যায়। সুস্থ গরুকে আক্রান্ত গরুর খামারের শেড থেকে আলাদা করে অন্য স্থানে মশারি দিয়ে ঢেকে রাখলে সংক্রমণ হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। আক্রান্ত গাভীর দুধ বাছুরকে খেতে না দিয়ে মাটি চাপা দেওয়া উচিত। আক্রান্ত গরুর ব্যবহার্য কোনো জিনিস সুস্থ গরুর কাছে না আনা বা খাবার অন্য গরুকে খেতে না দেয়া। ক্ষতস্থান টিনচার, আয়োডিন অথবা হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রণ দিয়ে পরিষ্কার করা। বসন্তের সময় সমস্ত প্রাণীকে টিকে দেওয়া উচিত। তাহলে বসন্তের সময় অর্থাৎ ওই জুলাই, আগস্ট এবং ফেব্রুয়ারি মাসে যত গরু আছে সব গরুকেই টিকা দেওয়া উচিত, অথবা হোমিও মতে কিছু প্রতিষেধক ওষুধ পাওয়া যায়, এই সময়গুলোতে সেই ওষুধগুলোও ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়ানো উচিত। টিকা দেওয়া গাভী থেকে যদি বাছুর হয়, অর্থাৎ বাছুর পেটে থাকতেই গাভীকে টিকা দেওয়া হয়েছে, এরকম যদি হয় তাহলে ওই বাছুর 6 মাস বয়সে টিকা দিতে হবে, তার আগে টিকা দেওয়ার দরকার নেই। আর যদি টিকাবিহীন গাভী থেকে বাছুর হয়, গরুকে টিকা দেওয়া হয়নি, সেই গরুর বাছুর হলো, এমন তো অবস্থায় ওই বাছুরকে যে কোনো সময়ই টিকা দেওয়া যেতে পারে, অর্থাৎ 6 মাসের আগেও দেওয়া যাবে, পরেও দেওয়া যাবে। তো যাই হোক, আমরা যদি এই রোগ কিভাবে ছড়ায় এবং এটা যদি জানি এবং এর প্রতিকার যদি এই নিয়মগুলো যদি মেনে চলি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা অনেক অংশেই অনেক গরুকে এই অবস্থা থেকে সেভ করতে পারবো। বেশিরভাগ গরু আক্রান্ত হয়, এটা একটা ছোঁয়াচে রোগ। আক্রান্ত হওয়ার মূল কারণটাই হলো আসলে এক গরু থেকে অন্য গরুতে এটা সঞ্চারিত হচ্ছে। এইটাকে যদি আমরা রোধ করতে পারি তাহলে আমরা অনেক গরুকে এই রোগ আক্রান্ত থেকে সেভ করতে পারবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।